প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাদশ অধ্যায়ের আরো একটি ক্লাসে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নং 3 নিয়ে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ বিগত বিভিন্ন বোর্ড প্রশ্নে এই প্রশ্নটার আঙ্গিকে বা এই প্রশ্নের সেম প্যাটার্নে কিন্তু অনেক প্রশ্ন চলে এসেছে। তাই এই ধরনের প্রশ্ন আমরা বেশি করে সলভ করার ট্রাই করব। তো এখানে আমাদের একটা প্রিন্টার বিজনেস অথবা প্রেস বিজনেস যেটাকে আমরা বলি, সেরকম একটি প্রেস বিজনেসের বিভিন্ন উৎপাদন ব্যয় রিলেটেড খরচগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা আমাদের উৎপাদন ব্যয়ের বিভিন্ন পার্টগুলো বা বিভিন্ন অংশগুলো এখানে অঙ্ক আকারে করব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একদম শুরুর লাইনটা, এটা কিন্তু বাদ দিলে চলবে না। এখানে বলছে কুমিল্লার শাপলা প্রিন্টার্স উত্তরা ব্যাংক প্রধান কার্যালয় থেকে 2017 সালে 5500টি ডায়েরি প্রস্তুতের একটি কাজ পেল। আচ্ছা, এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মোট উৎপাদনের পরিমাণ হলো 5500টি ডায়েরি। অর্থাৎ এটা যেহেতু প্রিন্টার বিজনেস, তাই তারা ডায়েরি উৎপাদন করবে, কাগজ দিয়ে বিভিন্ন কাজ করবে, এটাই হচ্ছে তাদের মূল বিজনেস। তাহলে এখানে তারা 5500টি ডায়েরি প্রস্তুত করার জন্য কি কি খরচ হচ্ছে সেটাই এখানে দেওয়া আছে। প্রথম একদম কাঁচামাল যেটা আমরা বলতে পারি বা একদম শুরুতে আমাদের যে ম্যাটেরিয়ালসটা লাগবে সেটা হচ্ছে কাগজ, কারণ ডায়েরির জন্য মেইন উপাদানই হলো কাগজ। সেই কাগজ প্রথমে ক্রয় করা হয়েছে, তারপর ডায়েরিটা ছাপার জন্য কালি ক্রয় করা হয়েছে। তাহলে দেখো, এই দুইটা হচ্ছে একদম মেজর দুইটা খরচ, যেটা না করলে ডায়েরি উৎপাদন করা পসিবলই হবে না। তাহলে কাগজ ক্রয়, ছাপার কালি ক্রয়, এছাড়াও আছে প্রত্যক্ষ মজুরি। এই তিনটাকে আমরা একসাথে বলতে পারি প্রত্যক্ষ খরচ, কারণ এই তিনটা ছাড়া ডায়েরি উৎপাদন বলো বা প্রিন্টার বিজনেসের যে কোনো কাজ বলো, কোনোটাই করা সম্ভব হবে না। তাই এই তিনটাকে আমরা প্রত্যক্ষ খরচ বলতে পারি, যেটা সরাসরি এই উৎপাদনের সাথে জড়িত আছে। এছাড়াও আরো কিছু খরচ এখানে হয়েছে, যেমন আঠা ও সুতা ক্রয়। আঠা এবং সুতা এটা সরাসরি যুক্ত না, এবং এই আঠা এবং সুতা কিন্তু ডায়েরি প্রস্তুতের ক্ষেত্রে খুব একটা বেশি প্রয়োজন না বা মেইন ইনগ্রিডিয়েন্টস না। আদার্স বা ছোট কিছু ইনগ্রিডিয়েন্টস আঠা এবং সুতা। এছাড়াও কারখানা ভাড়া এবং কারখানার বিদ্যুৎ খরচ, এই দুইটার নাম দেখেই আমরা বুঝতে পারছি এই দুইটা হবে কারখানার উপরিব্যয় বা কারখানা ব্যয়। এছাড়াও আঠা ও সুতা ক্রয়, এটাও কিন্তু আমাদের কারখানা উপরিব্যয়। সাধারণত পরোক্ষ যে খরচগুলো থাকে, উৎপাদনের সাথে জড়িত পরোক্ষ যে খরচগুলো থাকে, সেগুলোকে আমরা কারখানা উপরিব্যয় বলে থাকি। তাহলে দেখো, এই সবগুলোই কিন্তু উৎপাদনের সাথে জড়িত, তবে এই তিনটাকে আমরা বলতে পারি পরোক্ষ খরচ এবং প্রথম তিনটাকে আমরা বলে থাকি প্রত্যক্ষ খরচ। তারপর চলে যাচ্ছি অফিস ও প্রশাসনিক ব্যয়। এটা আমাদের উৎপাদনের সাথে জড়িত নয়, অর্থাৎ আমাদের ডায়েরি ক্রয়ের সাথে বা ডায়েরি উৎপাদনের সাথে এই অফিস এবং প্রশাসনিক ব্যয় জড়িত নয়, কিন্তু এটা আমাদের প্রতিষ্ঠানের একটা ব্যয়। তাই অবশ্যই আমরা ডায়েরির যখন বিক্রি করতে যাব, এই ব্যয়টাকেও আমাদের ধরতে হবে। তারপরে আপ্যায়ন খরচ, অর্থাৎ অফিসে যখন কাস্টমার আসে বা কোনো ক্লায়েন্ট আসে, তাদেরকে আপ্যায়ন করার জন্য চা বিস্কিট অর্থাৎ নাস্তা দেওয়ার জন্য আমাদের কিছু খরচ হয়, সেটাও কিন্তু আমাদের জন্য একটা খরচের মধ্যে পড়ে। এই খরচটাকেও কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হয় এবং সেটাকেও হিসাব করতে হয়। এছাড়া বলা হয়েছে বিল আদায় খরচ। অনেক সময় দেখা যায় ধারে বিক্রি করা হচ্ছে এবং সেই বিলটা আদায় করার জন্য আমাদের কিছু খরচ হয়। তো এখানে বলা হচ্ছে যে বিল আদায় খরচ হবে উদ্বৃত্ত মূল্যের 2%। এবার আসো, উদ্বৃত্ত মূল্য জিনিসটা কি। পরবর্তীতে দেখো বলা হয়েছে প্রতিটি ডায়েরির দরপত্রে উদ্বৃত্ত মূল্য। দরপত্র মানে আমরা বলতে পারি মেনু, বা যেখানে সবগুলোর তালিকা দেওয়া থাকে, দরের তালিকা অর্থাৎ দামের তালিকা যেখানে দেওয়া থাকে সেটা হচ্ছে দরপত্র। এখন বলা হয়েছে প্রত্যেকটা ডায়েরির জন্য তাদের দাম হলো 35 টাকা। প্রত্যেকটা ডায়েরির দাম 35 টাকা, তার মানে 35 টাকা করে প্রত্যেকটা ডায়েরি বিক্রি করা হবে। এবং এখানে 35 টাকার 2% হচ্ছে
বিল আদায় খরচ। তাহলে এই ছিল আমাদের মোট টোটাল যা যা ব্যয় হয়েছে সবগুলো একসাথে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের সৃজনশীল প্রশ্নে। ক নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে শাপলা প্রিন্টার্সের রূপান্তর ব্যয় নির্ণয় করো। রূপান্তর ব্যয় নির্ণয় করার জন্য একটা সূত্র আমাদের আছে। সূত্রটা যদি আমরা একটু বলি, সূত্রটা হলো রূপান্তর ব্যয়, এটাকে আমরা বলতে পারি সমান সমান প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরিব্যয়। অর্থাৎ প্রত্যক্ষ মজুরির সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা আমাদের রূপান্তর ব্যয়ের পরিমাণটা পেয়ে যাব। তার মানে প্রত্যক্ষ মজুরি, আমাদের প্রশ্নের মধ্যে সরাসরি প্রত্যক্ষ মজুরি দেওয়াই আছে। প্রত্যক্ষ মজুরির সাথে আমাদের মোট কারখানা উপরিব্যয়কে যোগ করে দিতে হবে। আর প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় এই দুইটাকে যোগ করলে আমরা যে ব্যয় পাই সেটাই হচ্ছে রূপান্তর ব্যয়। এবার আসো রূপান্তর ব্যয় বলতে আমরা কি বোঝাই। কাঁচামালকে পূর্ণাঙ্গ পণ্যে বা চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য যে ধরনের ব্যয় হয় সেগুলোকে আমরা বলে থাকি রূপান্তর ব্যয়। তাহলে দেখো একটা কাঁচামাল, যেমন এখানে আছে কাগজ ক্রয়, এই কাগজটাকে ডায়েরি বানানোর জন্য আমাদের অবশ্যই মজুরি প্রদান করতে হবে। যারা শ্রমিক এখানে কাজ করবে তাদেরকে মজুরি দিতে হবে। এই মজুরি দেওয়া ছাড়া বা শ্রমিক ছাড়া কিন্তু কোনোভাবেই উৎপাদন করা সম্ভব নয়, তাই এটা আমাদের রূপান্তর ব্যয়। এছাড়াও আমাদের কারখানায়, অর্থাৎ যেখানে কাগজ থেকে ডায়েরি উৎপাদন করা হবে সেখানেও কিছু খরচ আছে, এবং সেই কারখানায় যদি খরচগুলো আমরা না করি বা কারখানায় যদি উৎপাদনটা না হয় সেক্ষেত্রেও কিন্তু কোনো উৎপাদন হওয়া পসিবল না। তাই এই প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় এই দুইটাকে একসাথে বলা হয় রূপান্তর ব্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম সূত্রটা। এবার আমরা চলে আসি আমাদের এখানে কি কি প্রত্যক্ষ মজুরি আছে বা কি কি কারখানা উপরিব্যয় আছে সেই ক্ষেত্রে। প্রত্যক্ষ মজুরি এখানে আমাদের একটা অ্যামাউন্টই দেওয়া আছে, সেটা হচ্ছে 12,500 টাকা। এরপর আমাদের এছাড়াও যে কারখানা উপরিব্যয়গুলো আছে সেটা আমরা শুরুতেই দেখেছি। আমাদের 3টা কারখানা উপরিব্যয় আছে। প্রথমে আঠা ও সুতা ক্রয় আছে, কারখানা ভাড়া আছে এবং কারখানার বিদ্যুৎ খরচ আছে। তাহলে এই 3টাকে যোগ করলে আমরা আমাদের মোট কারখানা উপরিব্যয় পাবো। তাহলে এবার দেখো আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা কিভাবে করব। প্রথমে আমরা লিখব প্রত্যক্ষ খরচ দেওয়া আছে 12,500 টাকা। এরপর আমরা এটার সাথে যোগ করব আমাদের কারখানা উপরিব্যয়কে। তাহলে কারখানা উপরিব্যয়ের মধ্যে আছে 3 ধরনের খরচ, যেমন আঠা ও সুতা ক্রয় আছে 5,000 টাকা, তারপর কারখানা ব্যয় আছে 10,000 টাকা, তারপরে কারখানার বিদ্যুৎ খরচ আছে 3,500। তাহলে মোট কারখানা উপরিব্যয়ের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 18,500 টাকা। এবার এই প্রত্যক্ষ মজুরি 12,500 টাকার সাথে কারখানা উপরিব্যয় 18,500 টাকা যোগ করলে আমরা আমাদের মোট রূপান্তর ব্যয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি 31,000 টাকা। তাহলে প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় দুইটা যোগ করে দিলাম এবং পেয়ে যাচ্ছি 31,000 টাকা রূপান্তর ব্যয়। এবার চলে আসি আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় নির্ণয় করো। শাপলা প্রিন্টার্সের প্রত্যেকটা ডায়েরির জন্য উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদের এই 5,500টি ডায়েরির উৎপাদন ব্যয় কত হয় সেটা বের করতে হবে। এখন উৎপাদন ব্যয় নির্ণয় করারও কিন্তু একটা সূত্র আছে। উৎপাদন ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে, প্রথমে আমরা নিয়ে আসব আমাদের কাঁচামালের ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যের সাথে আমরা আমাদের প্রত্যক্ষ খরচ যোগ করে দিব। তাহলে প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের জন্য মুখ্য ব্যয়। অর্থাৎ ক্রয় মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা পেয়ে যাই মুখ্য ব্যয়। এবার এই মুখ্য ব্যয়ের সাথে যে মুখ্য ব্যয়টা আমরা মাত্র পেলাম, মানে এখানে যেটা বললাম, এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করে দিব আমাদের কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। তাহলে এই এতটুকু পর্যন্ত কাজ কিন্তু আমাদের এখানে
করতে হবে। তাহলে আমরা প্রথমে বের করব মুখ্য ব্যয়, তারপর সেটার সাথে যোগ করে দিব কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয় দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের উৎপাদন ব্যয়ের পরিমাণ। তাহলে এবার আমরা একটু দেখি আমাদের প্রশ্নের মধ্যে প্রত্যক্ষ খরচগুলো বা মুখ্য ব্যয় রিলেটেড কি কি আছে। যেমন প্রথমে আছে কাগজ ক্রয়, কারণ এটা ছাড়া আমাদের উৎপাদন সম্ভবই না, তাই কাগজ ক্রয়। তারপর আছে ছাপার কালি ক্রয়, প্রত্যক্ষ মজুরি। এবার দেখো প্রথমে এই তিনটা যোগ করলে আমরা এই তিনটার আউটপুট হিসেবে বা তিনটার রেজাল্ট হিসেবে পাবো মুখ্য ব্যয়ের পরিমাণ। তাহলে এই তিনটাকে প্রথমে আমাদের যোগ করে মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে। এরপর এই তিনটা আমরা অলরেডি ক নাম্বার প্রশ্নে দেখেছি, এই তিনটা হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা এই কারখানা উপরিব্যয় যোগ করে দিব, তাহলেই আমরা এই দুইটার যোগফল থেকে পেয়ে যাব উৎপাদন ব্যয়। তাহলে দেখো এই কাজটাই কিন্তু আমরা এখন খ নাম্বারে করব। এবার আসো আমরা খ নাম্বার উত্তরটা একটু দেখি। প্রথমে কাগজ ক্রয় 70,000 টাকা, ছাপার কালি ক্রয় 25,000 টাকা, তারপর আছে প্রত্যক্ষ মজুরি 12,500 টাকা। এবার তিনটা যোগ করে আমরা এখানে মুখ্য ব্যয়ের পরিমাণ পাচ্ছি 1,07,500 টাকা। এবার এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করে দিচ্ছি কারখানা উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয় আমরা দেখেছি প্রথমে আঠা ও সুতা ক্রয়, কারখানা ভাড়া এবং কারখানার বিদ্যুৎ খরচ। টোটাল কারখানা উপরিব্যয়ের পরিমাণ আমরা পাচ্ছি 18,500 টাকা। তাহলে 1,07,500 সাথে আমরা 18,500 যোগ করলে মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ পাচ্ছি 1,26,000 টাকা। এবার দেখো আমাদের নির্ণয় করতে বলেছে প্রতিটি ডায়েরির জন্য উৎপাদন ব্যয় কত। আমরা এখানে মোট 5,500টি ডায়েরি উৎপাদন করেছি, তাহলে একটা ডায়েরির জন্য উৎপাদন ব্যয় কত সেটা আমাদের বের করার জন্য আমরা এই যে মোট উৎপাদন ব্যয় 1,26,000 টাকা, এই 1,26,000 টাকাকে 5,500 দিয়ে ভাগ করব। 5,500 দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেকটা ডায়েরির জন্য উৎপাদন ব্যয় পাচ্ছি 22.91 টাকা। অর্থাৎ এক একটা ডায়েরির জন্য উৎপাদন ব্যয় 22.91 টাকা। এরপর তাহলে আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। তার মানে আমরা মোট উৎপাদন ব্যয় ধরবো 1,25,000 টাকা, এটা ধরে আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করব। তাহলে এখানে আমাদের কিন্তু লাভের পরিমাণ দেওয়া নেই, এখানে আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ দেওয়া আছে, আমরা লাভ নির্ণয় করব। তাহলে আমরা কি করব, আমাদের বিক্রয় মূল্য থেকে সবগুলো ব্যয় মাইনাস করব, তাহলে আমরা আমাদের লাভের অংশ বা মোট মুনাফা নিট মুনাফা পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি মোট ব্যয় নির্ণয় করতে চাই, আমাদের অলরেডি উৎপাদন ব্যয় নির্ণয় করা আছে, তাহলে প্রথমে আমরা আমাদের বিক্রয় মূল্যটা নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ডায়েরির জন্য বিক্রয় মূল্য 35 টাকা। একটা ডায়েরির বিক্রয় মূল্য 35 টাকা হলে এখানে আমরা 5,500টি ডায়েরি বিক্রি করেছি, তাহলে 5,500টি ডায়েরির জন্য বিক্রয় মূল্য হবে কত, 1,92,500 টাকা। অর্থাৎ 5,500টি আমরা বিক্রি করেছি মোট 1,92,500 টাকা দিয়ে। এবার দেখো এখান থেকে তাহলে শুরুতে আমাদের মাইনাস করতে হবে উৎপাদন ব্যয়, কারণ এই ডায়েরিটা উৎপাদন করতে আমাদের মোট খরচ হয়েছে 1,25,000 টাকা। তাহলে আমরা মাইনাস করে দিব। এবার দেখো 1,92,500 টাকা থেকে যদি আমরা 1,25,000 টাকা মাইনাস করি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 67,500 টাকা। এবার আমরা কি করব, আমরা এখান থেকে বাদ দিব আমাদের অন্যান্য ব্যয়গুলো, অর্থাৎ পরিচালন ব্যয়গুলো। তাহলে দেখো আমাদের প্রথমে যে পরিচালন ব্যয় আছে সেটা হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। পরিচালন ব্যয়কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রথমটা হলো প্রশাসনিক উপরিব্যয় এবং দ্বিতীয়টা হলো বিক্রয় উপরিব্যয়। এখানে আমরা দুইটা ভাগেই কিন্তু উপরিব্যয় পেয়েছি। প্রথমে হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে আছে অফিস ও প্রশাসনিক ব্যয় এবং আপ্যায়ন খরচ।
আর বিক্রয় উপরিব্যয়ের মধ্যে আছে বিল আদায়ের খরচ, এবং এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক উপরিব্যয় আছে, অফিস এবং প্রশাসনিক ব্যয় যেটা দেওয়া আছে 12,000 টাকা। তারপরে আপ্যায়ন খরচ দেওয়া আছে 1500 টাকা। তাহলে দেখো 12,000 টাকা এবং আপ্যায়ন খরচ 1500 টাকা, দুইটা যোগ করলে আমরা মোট প্রশাসনিক উপরিব্যয় পাচ্ছি 13,500 টাকা। এবার আমরা বিক্রয় উপরিব্যয় দেখি, আমাদের এখানে বলা হয়েছিল বিল আদায় খরচ হবে উদ্বৃত্ত মূল্যের 2%। তাহলে আমরা উদ্বৃত্ত মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য পেয়েছি 1,92,500 টাকা। তাহলে 1,92,500 টাকার উপর 2% করলে আমরা এখানে মোট বিল আদায় খরচ পাচ্ছি 3,850 টাকা। এবার দেখো 13,500 আর 3,850 দুইটা যোগ করলে আমরা আমাদের মোট বিক্রয় উপরিব্যয় অর্থাৎ মোট পরিচালন ব্যয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি 17,350 টাকা। তাহলে 67,500 থেকে আমরা যদি 17,350 টাকা বিয়োগ করি, তাহলে আমরা আমাদের নিট মুনাফার পরিমাণ পাচ্ছি 50,150 টাকা। এবার দেখো এই 50,150 টাকা হচ্ছে আমাদের ওভারঅল 5,500 টাকার জন্য নিট মুনাফা। এখন আমরা যদি প্রত্যেকটা ডায়েরির জন্য লাভ নির্ণয় করতে চাই, তাহলে 50,150কে 5,500 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 50,150কে 5,500 দিয়ে ভাগ করলে চলে আসছে 9.12 টাকা। তার মানে প্রত্যেকটা ডায়েরির জন্য আমরা লাভ করলাম 9.12 টাকা করে। এখানে 9.12 টাকা নির্ণয় করার জন্য আমরা মোট মুনাফাকে নিট মুনাফাকে ভাগ করেছি 5,500 দিয়ে। তাহলে দেখো আমরা এখানে প্রথমে নির্ণয় করলাম কিভাবে আমরা আমাদের রূপান্তর ব্যয় নির্ণয় করতে পারি। রূপান্তর ব্যয়ের জন্য সূত্র আছে এবং সেই সূত্রটাই আমরা এখানে ফলো করেছি। তারপর আমরা নির্ণয় করেছি উৎপাদন ব্যয়, এখানেও কিন্তু একটা সূত্র আছে, মুখ্য ব্যয়ের সাথে উৎপাদন ব্যয় যোগ করলে আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পেয়ে যাই। এই কাজটাই আমরা এখানে করেছি। তারপর আমরা বিশদায় বিবরণীর মধ্যে অর্থাৎ প্রথমে বিক্রয় থেকে উৎপাদন ব্যয় মাইনাস করে পেয়েছি মোট মুনাফা। তারপর মোট মুনাফা থেকে বাদ দিয়েছি পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর আমরা ফাইনালি পেয়েছি আমাদের নিট মুনাফার পরিমাণ। তাহলে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত অনেক বছরের বোর্ড প্রশ্নে চলে এসেছে, তাই এই ধরনের প্রশ্নের প্যাটার্নগুলোই আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আশা করছি পুরো প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।